আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে বেজে উঠল যুদ্ধের দামামা, শীর্ষ সামরিক কমান্ডার নিহতের প্রতিশোধে রাতভর ইসরায়েলের আকাশ জুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। লন্ডন বৈঠকে আগামী বছর রমজানের আগে নির্বাচন আয়োজনে তারেক রহমানের প্রস্তাব, সংস্কার ও বিচারে অগ্রগতি হলে প্রধান উপদেষ্টার আপত্তি নেই। ইউনূস তারেক বৈঠক দেশের রাজনীতিতে সত্যি টার্নিং পয়েন্ট বলে বিএনপির মন্তব্য, ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ জানালেন ফখরুল। লন্ডন বৈঠককে ইতিবাচক বলছে রাজনৈতিক দল ও জোট, জুলাই সনদ বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ আবার গভীর সংকটে পড়বে বলে এনসিপির দাবি। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগের প্রশংসায় বিশিষ্টজনেরা। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। রাতভর ইসরায়েলের বিভিন্ন স্থানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীকে সাথে নিয়ে নিরাপদ বাংকারে আশ্রয় নেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেল আবিবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশে আগুন জ্বলতে দেখা গেছে। ইরানের শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যার পাল্টা পদক্ষেপে ইরানের এই আক্রমণে একজন নিহত ও অর্ধশতাধিক আহতের খবর পাওয়া গেছে। এছাড়াও ইরানের বিভিন্ন স্থানে আবারও হামলা করেছে ইসরায়েল। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ ২০ সামরিক কমান্ডার নিহতের প্রতিশোধে পাল্টা পদক্ষেপ নিয়েছে দেশটি। রাতভর শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ইসরায়েলের বিভিন্ন স্থানে। ইসরায়েলের আয়রন ডোম ব্যবস্থা সেসব ঠেকাতে ব্যস্ত ছিল। ইরানে গতকাল শুক্রবার ভোররাতে ইসরায়েলে হামলার পর নিজেদের আকাশসীমা বন্ধ করার ঘোষণা দিয়েছিল তেহরান। ইরানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের বরাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে শনিবার দুপুর ২টা পর্যন্ত আকাশসীমা বন্ধ রাখা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানে চালানো হামলার লক্ষ্য ছিল ইসলামী শাসক গোষ্ঠী পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি প্রতিহত করা। তিনি এই অভিযানের নাম দিয়েছেন অপারেশন রাইজিং লায়ন। দুপক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান ও ইসরায়েল দুই দেশের প্রধানকে ফোনালাপে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। শুক্রবার ভোররাতে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক স্থানে হামলা চালায় ইসরায়েল। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। লন্ডনে বহুল আলোচিত বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে আগামী বছর রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কার ও বিচারের বিষয়ে যথেষ্ট অগ্রগতি হলে রমজান শুরু হওয়ার আগে সপ্তাহে নির্বাচন করতে তার কোনো আপত্তি নেই। প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্তে বৈঠকের বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মল্লিক। বৈঠকের নির্ধারিত সময় দুপুর ২টা হলেও এর বেশ আগে থেকেই লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারের রাস্তার আশপাশে বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানাতে সমবেত হন। বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে বাসা থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। হোটেলে তারেক রহমানকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন তারেক রহমান।
আপনার শরীর ভালো আছে? চলছি টেনে টেনে চলতে কঠিন অবস্থা। আম্মা সালাম জানিয়ে আমার অসংখ্য অসংখ্য অনেক সালাম বসে। বৈঠক শুরু হওয়ার আগে সৌজন্যমূলক কথাবার্তা বলেন প্রফেসর ইউনূস ও তারেক রহমান। বৈঠক শেষে কথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রথমে আমাদের দুই সাইডের ডেলিগেশনের সাথে হয়েছে এবং পরবর্তীতে 1-to-1 ওনারা দুজনে দীর্ঘ সময় আলোচনা করেছেন। নিশ্চয়ই সন্তুষ্ট। শুধু আমরা তো বলছি নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরও দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করতে হবে। এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে, এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরও সংস্কার অব্যাহত থাকবে। কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে। যৌথ বিবৃতি তুলে ধরেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের অবস্থানকে স্বাগত জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফলপ্রসূ আলোচনার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এদিকে লন্ডনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক সত্যিকার অর্থেই টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে বলে মনে করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় সাংবাদিকদের বলেছেন, তারেক রহমানের প্রস্তাবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সম্মত হওয়ায় বিএনপি তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। রাহুল রায়ের রিপোর্ট। দেশের রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ সবারই আগ্রহ ছিল কাঙ্ক্ষিত এই বৈঠককে ঘিরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে আগে থেকেই বলা হচ্ছিল নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে দুপক্ষের দূরত্ব ঘোচানোর পথ খুলে দেওয়ার সাক্ষাৎ এটি। লন্ডনে বৈঠকের পর ঢাকায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রতিক্রিয়ায়ও তেমনই বললেন বিএনপি মহাসচিব। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। জনাব তারেক রহমানের যে প্রস্তাব, যে নির্বাচন যে ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে, যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, সেটা উপযুক্ত সময় নয়। কোনো জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। জনাব তারেক রহমান রাষ্ট্রনায়কোচিত যে গুণগুলো তার মধ্যে রয়েছে, সেই গুণ তিনি প্রমাণ করেছেন। জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সুন্দর ভবিষ্যতের জন্য জাতীয় ঐক্য ধরে রাখারও আহ্বান জানান তিনি। অতীতে যে সমস্ত ছোটোখাটো কথাবার্তা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন, যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি। মির্জা ফখরুল জানান, নেতাকর্মী সহ সবাইকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনৈতিক দলগুলো। বৈঠককে ইতিবাচক মনে করেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও গণতন্ত্র মঞ্চের নেতারা।
সব আশঙ্কার অবসান ঘটিয়ে গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি মাইলফলক বলে মন্তব্য করেছেন 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। তবে এনসিপি বলেছে, জুলাই সনদ বিচার ও সংস্কার সম্পন্ন না করে নির্বাচন হলে দেশ আবারও গভীর সংকটে পড়বে। আক্তার হোসেনের রিপোর্ট। বিচার, সংস্কার ও নির্বাচন সহ নানা ইস্যুতে বাংলাদেশের অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে লন্ডনের বৈঠকটি ছিল সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। কোন পথে হাঁটবে বাংলাদেশের রাজনীতি, এ নিয়ে সবার দৃষ্টি ছিল ওই বৈঠকের দিকে। সংস্কার, জুলাই সনদ ও জাতীয় নির্বাচন আয়োজনে শীর্ষ দুই নেতার ঐক্যমত্যকে স্বাগত জানিয়েছে গণতন্ত্র মঞ্চ ও 12 দলীয় জোট। অনিশ্চয়তা কাটিয়ে রাজনীতির জন্য স্বস্তির বার্তা বলে মনে করেন তারা। আমি মনে করি এটা একটা খুবই পজিটিভ সিম্বল অর ইন্ডিকেশন ফর দি ট্রান্সফরমেশন ইনটু ডেমোক্রেসি। ভালো ইলেকশন যদি হয় সেটা তো একটা বড় সংস্কারই হলো। আমরা সংস্কার বা যাই চাচ্ছি কেন, ইলেকশনের জন্যই তো। বিগত কিছু কাল যাবৎ যে অনিশ্চয়তা এবং অস্থিরতা বিরাজ করছিল তার একটা অবসান ঘটবে এবং এই জাতি ঐক্যবদ্ধভাবে আগামী গণতন্ত্রের পথে অগ্রসর হতে সক্ষম হবে। সরকার ও বিএনপির সমঝোতা রাজনৈতিক সংকট দূর করবে বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে যেন তেন ভাবে নয়, বরং অর্থবহ নির্বাচনের কথা বলছেন তারা। আমরা বাংলাদেশের ভবিষ্যৎটাকে চিন্তা করছি যে সংস্কারের মাধ্যমেই একটা নির্বাচন হোক, যে নির্বাচনে মানুষ যাকে ম্যান্ডেট দিবে তারা ক্ষমতায় যাবে। যেন তেন একটা নির্বাচন চাচ্ছি না, সংস্কার আমরা চাচ্ছি। সরকারের সদিচ্ছা, আমাদের সহযোগিতা, এই দুইটার মিলেই সংস্কার করাটা সম্ভব। জন আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে মৌলিক সংস্কার ও জুলাই ঘোষণাপত্র ছাড়া নির্বাচন হলে গভীর সংকট তৈরি করবে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাস্ট ক্ষমতার লোভে চেয়ার দখলের প্রক্রিয়া রয়েছে, যেটা মনে করি বাংলাদেশের গণ অভ্যুত্থান 18 কোটি মানুষের সাথে একটা প্রতারণার শামিল। এই জন্য সরকার এবং বিএনপি একই সাথে একীভূত হয়ে বাংলাদেশের মানুষকে পাশ কাটিয়ে নতুন একটা গভীর সংকট সৃষ্টি করার পায়তারা করছে। তাৎক্ষণিকভাবে বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াত ইসলামী। তবে দলীয় ফোরামে আলোচনার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে দলটি। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বৈঠকে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনার মূল বিষয়সমূহ এক নজরে তুলে ধরছেন ওবায়দুর রশিদ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বৈঠক শেষে যৌথ ব্রিফিং থেকে জানা গেছে, তারেক রহমান আগামী বছর রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। প্রধান উপদেষ্টা জানান, তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের ঘোষণা দিলেও সংস্কার, বিচার ও সব প্রস্তুতি শেষ করা গেলে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন হতে পারে। জানানো হয়, নির্বাচন কমিশন দ্রুত তারিখ ঘোষণা করবে বলে দুপক্ষই আশা করছে। জুলাই সনদ ও সংস্কার নিয়ে বিএনপির অবস্থান, ঐক্যমতের ভিত্তিতেই সব করতে হবে। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বক্তব্য, এ নিয়ে আলোচনার প্রয়োজন নেই, যখন ইচ্ছে দেশে ফিরবেন তিনি। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। মুন্সিগঞ্জে পদ্মা সেতুর 2 নম্বর পিলারের কাছে যাত্রীবাহী বাস, ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন 10 জন। রাত 11:15টার দিকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকল অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় পিছন থেকে আসা আরেকটি প্রাইভেট কার এসে বাসটির পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে সেতু কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আরেকজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে পরিচয় পাওয়া একজন হচ্ছেন খুলনা সদরের বাসিন্দা রাকিব জমাদ্দার। সবুজের সাজাই বাংলাদেশ স্লোগানে বরিশালে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান। জলবায়ু বিরূপ প্রভাব মোকাবেলায় বর্ষা মৌসুম জুড়েই বৃক্ষরোপণ ও সংরক্ষণেও কাজ করবে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশের ভারসাম্য রক্ষায় ক্লাবের এমন মহতি উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনেরা। সাইদ পান্থের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সমস্যার সমাধানে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি বৃক্ষরোপণের বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় সারা দেশের সবুজ বেষ্টনী তৈরিতে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এই যে বৃক্ষরাজি আমাদের চারপাশে আছে তাদের কিন্তু অবশ্যই আমাদের যত্ন নিতে হবে। কেন? কারণ এরা আমাকে যেমন ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, কাঠ দিচ্ছে, তার সাথে অক্সিজেন দিচ্ছে, কার্বনকে শুষে নিচ্ছে এবং একটি পূর্ণবয়স্ক গাছ 10 জন মানুষকে সারা বছর অক্সিজেন দিচ্ছে। এটা বিশাল ব্যাপার কিন্তু। সুতরাং আমরা এই বৃক্ষ যত বেশি লাগাবো ততই কিন্তু আমরা উপকৃত হব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মও উপকৃত হবে। সুতরাং আসুন আমরা সবাই বৃক্ষরোপণ করি এই বর্ষায় এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। উপজেলা পরিষদ চত্বর ও চরকাওয়া ইউনিয়নের দিনারের পুল এলাকায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রকৃতি ও জীবন ক্লাবকে সাধুবাদ জানান বিশিষ্টজনরা। এবছর আমরা চাই যে আরও দ্বিগুণ আকারে বৃক্ষরোপণ করবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমরা মানবকুলকে বাঁচানোর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। প্রকৃতি ও জীবন ক্লাব যে প্রোগ্রামটা করতেছে এটা অবশ্যই বন বিভাগ থেকে সাধুবাদ জানানো হয়। প্রকৃতি ও জীবন ক্লাব যদি বনায়নের সাথে সম্পৃক্ত থাকতে চায় আমরা সবসময় তাদের পাশে আসি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবুজায়ন কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। আমরা আরও মানুষকে সাথে নিয়ে গাছ লাগাতে চাই এবং গাছের গুরুত্ব বোঝাতে চাই। আমাদের জীবনের সঙ্গে গাছের যে ওতপ্রোত সম্পর্ক সেটা মানুষকে বোঝাতে চাই। এই বিশ্ব মানব সভ্যতাকে বাঁচাবার জন্য অবশ্যই গাছকে আমরা যত বেশি ভালোবাসবো, যত্ন করব এবং গাছ নিধন না হয় এদিকে আমরা খেয়াল করব। প্রকৃতি যখন ধ্বংস করছে, মানুষ পাহাড় কাটছে, গাছ কাটছে, বন উজাড় করছে, বালি উত্তোলন করছে, ঠিক সেই সময় আমাদের এই আন্দোলনটি ব্যাপক সাড়া ফেলেছে মানুষের মধ্যে। পরিবেশ ও প্রকৃতির উন্নয়নে রোপিত বৃক্ষের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বৃহস্পতিবার উড্ডয়নের পরপরই বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স পাওয়া গেছে। এয়ার ইন্ডিয়া বোয়িং 787-8 ড্রিমলাইনার উড়োজাহাজটি আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের 5 মিনিট পর বিধ্বস্ত হয়। ব্ল্যাক বক্সটি পাওয়া গেছে চিকিৎসকদের হোস্টেলের ছাদে। এই ভবনে উড়োজাহাজটি আশ্রয় পড়েছিল। উড়োজাহাজ দুর্ঘটনা তদন্ত ব্যুরোর একটি বড় দল এবং গুজরাট সরকারের 40 জন কর্মী ব্ল্যাক বক্স বা ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার করেন। বিমানের গতি, উচ্চতা, ইঞ্জিনের পারফরমেন্স, ককপিটের অডিও সহ পাইলটদের এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের মধ্যে হওয়া কথোপকথনের মতো গুরুত্বপূর্ণ তথ্য ব্ল্যাক বক্সে সংরক্ষিত থাকে। মক্কার মিলেনিয়াম হোটেলের বলরুমে সৌদি সরকারের মুআল্লেম একরাম আল দৌরউফ এর পক্ষ থেকে ও মুয়াজ্জিমদের এক সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক। বিশেষ অতিথি ছিলেন মাওলানা খালেদ সাইফুল্লাহ। অনুষ্ঠানে বিভিন্ন মুয়াজ্জিমদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ পর্যায়ে কৃষি সংবাদ। সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশের সমুদ্র সীমায় সব ধরনের মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞা জারি করে সরকার। 15 এপ্রিল থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা শেষ হয়েছে 11 জুন। নিষেধাজ্ঞার সময় সরকারিভাবে জেলেদের চাল দিয়ে সহযোগিতা করার কথা থাকলেও তারা কিছুই পাননি, যার ফলে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন দ্বীপের লক্ষাধিক জেলে। আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট।
এবছর পার্শ্ববর্তী দেশগুলোর সাথে মিল রেখে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত মোট 58 দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সে সময় সমুদ্রে মাছ ধরা, ক্রয় বিক্রয় ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। আর এ সময় সরকারি নির্দেশনার প্রতি সম্মান রেখে সমুদ্রে মাছ ধরা থেকে বিরত ছিলেন হাতিয়ার জেলেরা। চলতি মৌসুমে নিষেধাজ্ঞার সময়ে সরকারি সহযোগিতা পাননি জেলেরা। জেলে হিসাবে আমরা কোনো জায়গা সরকারের তরফ থেকে 5 টাকা সাহায্যতা পাইতেছি না, মানে আমরা জেলে অরিজিনাল জেলে আমরা পাইতেছি না জালার কোনো জিনিস। আর যারা জেলে না এরা অভিযান চলে গেল, এখন আমরা কোনো অভিযান পাই না, আমরা উয়াস কাছে মানে এখন খোলান লইয়া করতেছি। অভিযানের কারণে তারা যেহেতু অন্য কোনো কর্ম করতে পারছে তারা খুব কষ্টের মধ্যে আছে, তারা খুব অনাহারে অধ্যাহারে আছে। ব্যবসায়ীরা তাদেরকে বাকি টাকি দিয়ে এখন আর দিতে পারতেছে না। নিষেধাজ্ঞায় সরকারি সহযোগিতা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। জেলে কার্ড ও নিবন্ধন নিয়েও অনিয়মের অভিযোগ রয়েছে জেলেদের। আমরা জেলে কার্ড পাইও সাইল পাই না, জমা দি ওই নিচে থাকবো কিন, উপরে তা বড় লোকের কিন। যারা আনতেছে হেরা নিতেছে, সাগরে যাইতে পারি না, মানুষের টাকা পয়সা পাইব, দোকানদাররা পাইব, গদিয়ালারা পাইব, বিভিন্ন ধরা ব্যাগ কিছু ধরা। এখন আমরা কিভাবে চলতে পারি বা কিভাবে সুন্দর করে চলতে পারি বা সরকার আমাদের কি সুযোগ সুবিধা দিবে। বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানান জেলেরা। আল মুকসিদ, চ্যানেল আই। এ পর্যায়ে প্রকৃতি সংবাদ। কর্তৃপক্ষের উদাসীনতা, স্থানীয়দের অসচেতনতা ও অবহেলায় মৃতপ্রায় ভোলার অধিকাংশ পুকুর। ময়লা আবর্জনা, প্লাস্টিক আর দূষণে ভাগাড়ে পরিণত হয়েছে পুকুরগুলো। এতে বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি, সেই সাথে চরম বিপর্যয়ের মুখে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য। প্রাণ প্রকৃতি রক্ষায় দ্রুত পুকুর সংস্কারের দাবি স্থানীয়দের। ভোলা থেকে হারুন রশিদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নিত্যদিনের ব্যবহার্য পানির উৎস ছিল যে পুকুর, সেখানেই এখন কচুরিপানা, ময়লা আবর্জনা আর প্লাস্টিক পলিথিনের স্তূপ। পুকুরের দূষিত পানিতে ছড়াচ্ছে রোগ জীবাণু। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর পরিচর্যার অভাবে মশা মাছির অভয়ারণ্যে পরিণত হয়েছে এসব জলাশয়। আসা যাওয়ার একদম দুর্গন্ধপূর্ণ অবস্থা। ময়লা আবর্জনার কারণে আমরা বিগত কয়েক বছরে পুকুরে পানি ব্যবহার করতে পারতেছি না। একদম ময়লা আবর্জনায় খুব ভয়াবহ অবস্থা। পলিথিন, এই প্লাস্টিক, বিভিন্ন জাতের জিনিসের পুষ্করিণীর পরিবেশে একদম নাই। প্রতিবেশীরা যেভাবে আমাদের এই যে পুষ্করিণীগুলোতে ময়লা ফালাচ্ছে, এতে আমাদের পুষ্করিণীগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পরিবেশ বিপর্যয় রোধে জলাশয়গুলো সংস্কারের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি জরুরি বলছেন পরিবেশবাদীরা। প্লাস্টিক দ্রব্য এবং ময়লা একাকার হয়ে দুর্গন্ধ তৈরি করছে। এখন এতে পরিবেশে একটা অশনীয় বিপর্যয় নেমে আসছে। এই এলাকায় বিপুলভাবে মশামাছির যেমন উপদ্রব সৃষ্টি হচ্ছে এবং এই দুর্গন্ধময় পরিবেশের কারণে অনেকের বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিছে। জনভোগান্তি দূর করতে পুকুর সংস্কারে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। আমরা পৌরসভার পক্ষ থেকে এই যে পুকুরগুলো যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে না অথবা পানি ব্যবহারের উপযোগী না, সেই সকল মালিককে চিঠি দিব এবং সেই পুকুরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পানিটাকে ব্যবহার উপযোগী করার জন্য আমরা পদক্ষেপ নেব। আশ্বাস নয়, পুকুরগুলো ব্যবহার উপযোগী করতে দ্রুত কার্যকর উদ্যোগের তাগিদ স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর। মধ্যপ্রাচ্যে বেজে উঠল যুদ্ধের দামামা। শীর্ষ সামরিক কমান্ডার নিহতের প্রতিরোধে রাতভর ইসরায়েলের আকাশ জুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। লন্ডন বৈঠকে আগামী বছর রমজানের আগে নির্বাচন আয়োজন, তারেক রহমানের প্রস্তাব। সংস্কার ও বিচার অগ্রগতি হলে প্রধান উপদেষ্টার আপত্তি নেই। ইউনূস তারেক বৈঠক দেশের রাজনীতিতে সত্যি টার্নিং পয়েন্ট বলে বিএনপির মন্তব্য। ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ জানালেন ফখরুল। লন্ডন বৈঠককে ইতিবাচক বলছে রাজনৈতিক দল ও জোট। জুলাই সনদ ও বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ আবারও গভীর সংকটে পড়বে বলে এনসিপির দাবি। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগের প্রশংসায় বিশিষ্টজনেরা।
প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিভির সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।